হয়তো দুদিন যাবৎ তোকে দেখতে না পেরে মীরা তোকে ছাড়তে চাইছে না। আদৌ কি তাই? এত কিছুর পর শুভর চোখ শুধু মীরাকেই দেখে চলেছে। ডোন্ট ক্রাই হোয়াইট রোজ। কেমন কাতর তার কণ্ঠস্বর, এতে ভ্রুজোড়া কুঁচকে যায় মাহিরের। এতক্ষণ পর সে কিছুটা হলেও আঁচ করতে পারে তুর্যর ফোন বন্ধের ব্যাপারে। তৎক্ষণাৎ সে মীরাকে নিজের থেকে সরিয়ে সারামুখ পরক করতে থাকে। গালে এগুলো কিসের দাগ? মাহির চোখ মুখ শক্ত করে বলে। হঠাৎ ভাইয়ার এভাবে কড়া গলায় আওয়াজ শুনে ভয় পেয়ে যায় সে। নিজেকে সামলে মাথাটা দুপাশে নাড়ে, অতঃপর ঠোঁটটাকে সামান্য উল্টে হাতের ইশারায় বোঝায় এগুলো কিছু নয়। বোনের কথায় পাত্তা দিল না মাহির। আঙ্কেল, মীরাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাইছি। মাহিরের চোয়াল শক্ত হয়ে আসে আর এই কথা বলে। নিশ্চুপ রজনীতে ঝিঝি পোকার ডাকটা কারো কাছে মিউজিকের নেই শ্রুতিমধুর লাগে, আবারও কারো কাছে এই ডাক গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। সেরকম তুর্যর কাছে নিশ্চুপ রজনী যেমন ভালো লাগে, তেমনি ঝিঝি পোকার ডাকটা নিজেকে রিল্যাক্স করার জন্য যথেষ্ট। প্রায় রাতে তুর্যর অনেক অনেক পড়াশোনা করার পর নিজের প্রতি যখন বিরক্ত চলে আসতো, তখন সে চুপটি করে একলা কিছু সময় কাটিয়ে আসতো তাদের ছাদের রেলিংয়ের ধারে চেয়ার পেতে বসে শান্তির প্রকৃতির সাথে। এতক্ষণ পর তুর্য তার বন্ধ চোখের পাতা দুটি খুলে পকেট থেকে ফোন বের করে সময়টা দেখে নিল। 12টা 7 বাজে। এখন তার ফোনটা এরোপ্লেন মোডে রাখা। তুর্য ভাবছে মেয়েটাকে খেতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল, অতঃপর চোখ দুটো খিচে বন্ধ করে নিল। সে কি সত্যি সত্যি অমানুষ হয়ে গেল? মেয়েটাকে কি করে এতটা হার্ট করতে পারলো? এখন নিজের প্রতি রাগ লাগছে তার, আর কিছু ভাবতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে একটু দূরে রাখা গাড়িটার দিকে এগিয়ে যেতে বিড়বিড় করে বলে, আই এম সরি ডিয়ার। রুমের দরজা বাইরে থেকে বন্ধ দেখে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায় তুর্যর। বাইরে থেকে দরজা বন্ধ মানে মীরা ভিতরে নেই? এত রাতে গেল কোথায় মেয়েটা? বিড়বিড় করে নিজের মনে প্রশ্ন করে তুর্য। সারা শরীর যেন কেমন যেন করছে, অদ্ভুত অনুভূতি যা মুখে বলার নেই। সে ভাবলো মীরা হয়তো ছাদে আছে। সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল তুর্য, কিন্তু কোথায় কি? চারদিকে নিস্তব্ধ, কোনো অবয়বের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে গেল। এই মেয়ের সমস্যা কি? রাত বিরাতে কি আমার সাথে লুকোচুরি খেলতে চায়? চোয়াল শক্ত করে বলে তুর্য। রুমের মধ্যে আধা ঘন্টা যাবৎ পায়চারি করছে সে। রাগে তার সারা শরীর রিরি করছে। এখনও পর্যন্ত মেয়েটা রুমে আসছে না দেখে হঠাৎ তার মনে হলো মীরা বুশরার রুমে থাকতে পারে। অতঃপর ভাবে হয়তো রাগ করেছে মেয়েটা। ওইটুকু একটা পুচকি, তার রাগ কত বাব্বা? বলেই মুচকি হাসে তুর্য। অতঃপর বুশরার রুমের দিকে হাঁটা দেয়। বুশরা, বুশরা দরজাটা খোল একবার। না, আমি ঘুমাচ্ছি এখন, তুমি যাও, সকাল আসবে। মায়ের খাবি কিন্তু, দরকার আছে, দরজাটা খোল। আমি এখন উঠবো না, তুমি যাও। বুশরা। ছোট ভাইয়া তুমি খুব খারাপ, রাত দুপুরে আমার ঘুম আরাম করতে চলে এসেছো। খট করে দরজা খুলে গেল। সামনের কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে বুশরা। মীরা কোথায়? তুর্যর প্রশ্নে বুশরার দুপুরের ঘটনা থেকে রাত পর্যন্ত কী কী ঘটেছে মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুশরা তার ছোট ভাইয়ের থেকে দূরে দাঁড়িয়ে বুকে দু হাত গুজে অন্য পাশে তাকায়। তুর্য বোনের কাণ্ড দেখে বুঝতে দেরি লাগে না যে কোনো কারণে তার বোন তার উপরেই রেগে আছে। আমার পিচ্চি বোনটা আমার উপরে রেগে আছে, তো তার সেই রাগের কারণটা কি আমি জানতে পারি? তুমি ছোট ভাবিকে মেরেছিলে? এসব কে বলল তোকে? তুমি চলে যাবার পর ডাক্তার আঙ্কেল এসেছিলেন বাড়িতে। ছোট ভাবি জ্ঞান হারিয়েছিল। আবার আবার কি? মাহির ভাই, ওনার মামাতো বোন এসেছিলেন। মাহির এসেছিল? প্রথমে তো ঠিকই ছিল, কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছিল মাহির ভাই ভীষণ রেগে গেছেন, আর রেগে রেগে ছোট ভাবিকে জিজ্ঞেস করছিল তার গালে ব্যথা কিভাবে পেয়েছে। তারপর? তারপর আবার কি, ড্যাডকে বলে নিয়ে গেলেন। মীরাকে? কি ব্যাপার, এত রাতে না ঘুমিয়ে তোমরা কি উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছ? বুশরা জানে তার ড্যাড তার ছোট ভাইয়ের প্রতি রেগে আছেন,
তাই পরিস্থিতি বিগড়ানোর আগেই ভাগে কাঁধ থেকে ছোট ভাইয়ের হাতটা সরিয়ে ড্যাডের কাছে গেল। আমি ভয় পেয়েছিলাম ড্যাড। ছোট ভাইয়া এদিক দিয়ে যাওয়ার সময় আমার ভেটি আওয়াজ পেয়ে রুমে আসে আর দেখে আমি খুব ভয় পেয়েছি, তাই তোমাকে সাহায্য ছিল। সে কি, ভয় কেন পেয়েছিলে? উত্তেজিত হয়ে প্রশ্ন করেন জাহিদ চৌধুরী। এমনি। তুমি না ঘুমিয়ে এখানে কেন? বুশরা আহ্লাদের স্বরে ড্যাডকে জড়িয়ে ধরে বলে, আমি তো পানি নিতে এসেছিলাম, এসে দেখি এত রাতে তোমরা রুমের আলো জ্বালাচ্ছ, তাই আসলাম। বলেন তিনি। অতঃপর মেয়ের মাঝখানে অষ্টজোড়া ছুঁয়ে দিয়ে তুর্যর দিকে তাকিয়ে রাশভরি কণ্ঠে বলেন, তুর্য, নিজের রুমে যাও, অনেক রাত হয়ে গিয়েছে, গিয়ে শুয়ে পড়ো। দেখে তো মনে হচ্ছে এইমাত্র বাইরে থেকে আসলে। তুর্য আর দাঁড়ালো না সেখানে, চলে গেল নিজের রুমে। তার প্রচণ্ড অস্থির লাগছে, নিজেকে কেমন দিকহারা নাবিকের ন্যায় মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? আসলে এই মেয়েটা চলে গেছে বলে, নাকি মাহির জেনে যাবে সেই ভয়ে? তবে তুর্য তার হৃদয়ের গহীনের মধ্যে থেকে আসা কাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি খুঁজে পেল না। তার শুধু মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে তার সাথে, যার জন্য শুধুমাত্র সে নিজেই দায়ী। এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মীরা। রাত পেরিয়ে ভোর হতে চলল, তবুও যেন নিদ্রা তার চোখে ধরা দিচ্ছে না। চোখের কোণ করে অশ্রুধারা বেরিয়ে চলেছে, যা বৃষ্টির ন্যায় ফোঁটা ফোঁটা হয়ে বালিশে পড়ছে, থামাবার নাম নিচ্ছে না। সে ভাবছে বেশ তো ছিল তার কল্পনা জগৎকে নিয়ে সুখী, কিন্তু বাস্তব রূপ এত কঠিন কেন? তবে সব তো মেনে নিয়েছে সে তার কথা, তবে কেন এত গাঢ় ব্যথা দিচ্ছে মানুষটা তার হৃদয় জুড়ে? মানুষ মাত্রই ভুল হয়, তার সাথেও না হয় ভুল হয়েছে। সে তো সব ঠিক করে দিতে চায়, সে থাকবে না কারো কাঁধের বোঝা হয়ে, চায় না কারো কোনো রকম দয়া। মাত্রই তো 3 মাস, তারপর সে চলে যাবে অনেক দূরে, যেখানে তুর্য নামের কেউ থাকবে না। বন্ধ করে নেয় আখি জোড়া, সেখান থেকে গড়িয়ে পড়ে আবারও 2 ফোঁটা জল। এখন সে ঘুমাবে, কোনো হৃদয়হীন লোকের কথা আর ভাববে না। সকালের মিষ্টি রোদটা এসে পড়ছে মীরার চোখের মুখে, যার দরুন পান পাতা নেয় মুখখানি কুচকে নেয় সে। আর তার ঘুম ভেঙেছে আরও আগে, তবে রাতে ঠিকঠাকভাবে ঘুম না হওয়াতে আখি জোড়া খুলতে পারছে না। এভাবেই বিছানাতে কিছু সময় কাটাবে সে, কিন্তু সূর্যমামা তার তেজ দেখাতে ব্যস্ত, তাই বাধ্য হয়ে সে অবস্থায় আখি জোড়া বন্ধ রেখেই এক পাক ঘুরল। আবারও আর একটা দিতে যাবে, অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা লাগলো। মুখ দিয়ে এমন একটা আওয়াজ বের করলো সে, কিঞ্চিত ব্যথা পেয়েছে মেয়েটা, কিন্তু পাত্তা দিল না তাতে। ভাবলো কোলবালিশটাকে আজ রোদে দিতে হবে, বেশ শক্ত হয়ে গেছে। অতপর সমস্ত ভাবনাকে সাইডে রেখে শক্ত করে কোলবালিশটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মীরার কেমন অদ্ভুত ঠেকছে, ঘরে থাকার কারণে কিছু মনে করলো না, চুপটি করে রইল। তুর্য শরীরে নরম কিছু স্পর্শ পেতেই তার ঘুম ছুটে যায়। চোখ জোড়া খুলে পিটপিট করে নিজের দিকে তাকিয়ে পুরো থ হয়ে যায়, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এদিকে মীরার নাকে অদ্ভুত মাতাল করা সুগন্ধি এসে ধাক্কা দিচ্ছে, যা সে এই পাশে ফেরার পর থেকে পাচ্ছে। একে তো সারা রাত ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে চোখ খুলতে পারছে না বেচারা, তার উপরে এই পাগল করা গন্ধ, উফ, আর সহ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে মেয়েটা তার নাক মুখ ডুবিয়ে দিল সেই সুগন্ধি মাতাল ভাণ্ডারে। অতপর মুখটা এপাশ ওপাশ করতে লাগলো, যার ফলস্বরূপ তার নাক ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে গেল সেখানে। দুর্বা ঘাসের ন্যায় ছোট ছোট কোনো কিছু দ্বারা তার নাকে মুখে সুরসুরি লাগছে। হঠাৎই এক ধাক্কায় বিছানার এক কোণে গিয়ে পড়ল মীরা। একটা মাত্র ধাক্কা, যা তার ঘুম ছুটাতে যথেষ্ট। ডান হাতটা খাটের হেডবোর্ডে বাড়ি লাগায় কিঞ্চিত ব্যথা পেল সেখানে। এত জোরে ধাক্কাটা কে দিল দেখার জন্য চক্ষু জোড়া খোলা দেখে তুর্য চৌধুরী। প্রতিদিনের মতো আজও গায়ে কোনো কাপড় নেই, লোমশ বুক দৃশ্যমান হয়ে আছে, শুধুমাত্র একটা ট্রাউজার পরে আছে বিছানায়, বসে বড় বড় শ্বাস নিচ্ছে, যা দেখে থ হয়ে যায় মীরা। সঙ্গে ভীষণ
রাগও লাগে তার। এই লোকের সমস্যা কি সে বুঝতে পারছে না? ও বাড়িতে থাকাকালীন কম জ্বালায়নি, এখন মেয়েটা তার নিজের বাড়িতে এসেছে, এখানে ওর শান্তি নেই। মহাশয় ঠিকই সেই অর্ধনগ্ন শরীর নিয়ে আমার কল্পনায় চলে এসেছে। এসব ভেবে মুখ বাঁকায় মীরা। অতবার সামনের দিকে এগিয়ে একদম তুর্যর মুখোমুখি হয়ে কানের নিচে ও ঘাড়ের মাঝ বরাবর জায়গায় কামড় বসায়। অতপর কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। তুর্য দাঁতের দাঁত চেপে এখনো পর্যন্ত চোখ বুজে আছে। মীরা যে জায়গায় কামড় দিয়েছে সেখানে চিনচিন ব্যথা করছে। প্রথমে অবাক হয়ে মীরার কাণ্ড দেখলেও শেষে চক্ষু জোড়া খুলে রাখতে পারেনি তুর্য। নাক মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছিল। একদা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে তার বুকে মুখ গুজে তাকে অপ্রস্তুত করছে, আবার এই কামড় তুর্যর মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমের ভিতরে ঢুকে রাগে গজগজ করছে মীরা। পারছে না সামনে যা কিছু আছে সব ভস্ম করে দিতে। কোনো রকমের দাঁতগুলো ব্রাশ করে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। এখন তার মাথা ঠান্ডা করার প্রয়োজন। কি ভেবেছে সেই লোক? কল্পনাতে এসেও আমাকে ব্যথা দেবে আর আমি ভীতু রানীর মতো সব কিছু সহ্য করব? কখনো না। এসব ভেবে আবারও মুখ বাঁকায় মীরা। প্রায় আধ ঘন্টা শাওয়ারের নিচে ভিজে মাথা ঠান্ডা করছে মীরা, কিন্তু এবার ঘটল বিপত্তি। সে তো তার জামা কাপড় কিছুই নিয়ে আসেনি, আর এভাবে রুমে গেলে রুম ভিজে যাবে। তাই সে তার ভেজা কাপড় ছেড়ে একটা শুকনো টাওয়াল পেঁচিয়ে নিল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভেতরে কাবারের সামনে দাঁড়িয়ে সেখান থেকে তার পছন্দনীয় ধূসর রঙের একটি লং কুর্তি নিল, যেটা সে এখন পরবে। অতঃপর পিছন ঘুরে যেই না সামনে তাকালো, অমনি সে আবার তুর্যকে দেখতে পেল। কানে ফোন নিয়ে হাঁ করে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মীরা বুঝতে পারল তুর্য ঘন ঘন ঢোক গিলছে। তখনকার মতো লোকটার উদম গায়ে আর নাই। এখন শরীরে একটা টি শার্ট জড়ানো, কিন্তু টি শার্টটা একটু বেশি চেনা চেনা লাগছে তার। হ্যাঁ, এই তো মনে পড়েছে। এটা তো আর ভাইয়া মাহি এটা তো তার ভাইয়া মাহিরের। কিন্তু এই লোকের পরনে কেন? আর এই লোকেই বা এখানে কেন? আসলেই কি লোকটা আমার কল্পনায় এসেছে নাকি সত্যি সত্যি? ডান হাতে ধরা কাপড়গুলো বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে চোখ কচলিয়ে নিল। না, লোকটা এখনও আছে। এবার সে তার বাঁ হাতে জোরে চিমটি দিল। ফের সামনে তাকালো। হ্যাঁ, লোকটা এখনও ওভাবেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ড্যাব ড্যাব করে নেই, বরং তীক্ষ্ণ চোখে চক্ষু জোড়া কুচকে। তার মানে লোকটা সত্যি সত্যি এই ঘরে উপস্থিত। ভেবেই মীরা নিজের দিকে তাকালো। তার গায়ে শুধুমাত্র একটা টাওয়াল জড়ানো। তীব্র লজ্জায় মীরার মনে হতে লাগলো সে এখানেই জ্ঞান হারাবে। আর একবার তুর্যর দিকে তাকিয়ে ওয়াশরুমের দরজার দিকে দিল এক ভোঁদড়। নির্বোধ কোনটা কল্পনার কোনটা বাস্তব সেটাই এখনো বুঝতে শিখল না। তুর্য সেই ভোরে নিজের গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। ফ্ল্যাশব্যাক। বিছানায় থম মেরে বসে আছে তুর্য। তার এখন দুনিয়া ওলটপালট করে দিতে মন চাইছে। কিছুতেই ঘুম জিনিসটা তার চোখে ধরা দিচ্ছে না। অস্থির লাগছে। ভেতরে ধকধক আওয়াজ তোলা যন্ত্রণাটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই সাথে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তুর্য দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। এখন 3টা বাজতে 5 মিনিট বাকি। আর দেরি করতে চায় না সে। তার এখন ঘুমের প্রয়োজন, তাই বসা থেকে উঠে পড়ল সে। অতবার টেবিলের ওপরে থাকা গাড়ির চাবি নিয়ে চলে গেল। তুর্যকে এই সময় খান মেনশনে দেখে অবাক হয়ে যায় দারোয়ান। একটু পরেই ফজরের আজান দেবে, আর ছেলেটা এখন ব্যাপারটা বেশ ভাবাচ্ছে দারোয়ানকে। তার ভাবনার মাঝেই তুর্য বলে, এভাবে কি দেখছেন? এখানে বউ আছে আমার, নিন তাড়াতাড়ি খুলে দিন। তুর্যর এহেন কথায় ভেবার জায়গা খেয়ে যায় দারোয়ান। সে তো জানে এটা মীরা দিদিমণির স্বামী। তাই বলে শ্বশুরবাড়ি যখন তখন আসতে হবে? আসলে বড় লোকদের বড় বড় ব্যাপার। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রধান ফটক খুলে দেয় দারোয়ান। এই নিয়ে 4 বার হলো এসে দেখে বেল বাজিয়েছে তুর্য, কিন্তু কেউ দরজা খুলছে না। অধৈর্য হয়ে পড়ল সে। সমস্যা কি এদের? আর মাহিরটাকে একবার পাই, দাঁতে দাঁত চেপে বলল তুর্য।
শেষবারের মতো বেল বাজানোর জন্য প্রস্তুতি নিল সে। এবার কেউ আসলে ভালো, নতুবা তাকে অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যেই না শেষবারের মতো কলিং বেলের সুইচে চাপ দিতে যাবে, অমনি দরজাটা খুলে গেল। তুর্য দেখলো ঘুমো ঘুমো চোখে মাহির দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি স্থির হয়ে তাক করা তার দিকে। ওভাবে চেয়ে না থেকে সাইড দে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে, ঘুমের প্রয়োজন। কথাগুলো বলে মাহিরকে সরার সময়টুকুও দিল না তুর্য। মৃদু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ল সে, আর এদিকে পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল মাহির। দরজা খুলেই ওই পাশে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখে মাহিরের মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই তার সাধের ঘুম নষ্ট করলো এই ছেলে, তার উপর তার কলিজার গালের সে অবস্থা চোখের সামনে ভাসছে। সে প্রথমেই ভেবেই নিয়েছিল তুর্যকে কয়েকটা কড়া কথা শোনাবে, কিন্তু ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টিপাত করলে দেখতে পায় তুর্যর সিল্কি চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে কপালে ছড়িয়ে আছে। পরনে রাতের জন্য পরা পাতলা টি শার্ট আর ট্রাউজার, চোখে মুখে অস্থির অস্থির ভাব, যা দেখে মাহিরা কিছু বলতে পারল না। মীরার রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনবরত দরজা ধাক্কাতে থাকে তুর্য, তবুও মীরার কোনো সারা শব্দ নেই। থাকবে কিভাবে, সে তো তার মতো ঘুমাচ্ছে। সারা রাত মেরে দু চোখের ব্যথা এক করতে পারেনি, কেবলই গভীর ঘুমে তলিয়েছে। এভাবে দরজা ধাক্কাস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে এক্সট্রা কি আছে, ওয়েট কর, এনে দিচ্ছি। বলেই মাহির নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করল তুর্য। অতপর আগের নেই আবার তো লক করে দিয়ে রুমের চারদিকে দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে বাড়িতে, তবে মীরার রুমে কখনো আসা হয়নি। না, রুমটা অগোছালো নয়, বেশ পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমে খুব একটা বেশি জিনিসপত্র নেই। একটা মাঝারি সাইজের বেড, টেবিল চেয়ার, টেবিলের উপরে একাধিক খাতাপত্র সাজানো, তার পাশেই রয়েছে একটা ছোট বুক সেলফ, সেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা খুব বেশি বই পড়ুয়া। তুর্যর নজর ঘোরালে দেখতে পায় বেডের অন্য পাশে একটা কাপবোর্ড। সবশেষে যেটার উপর নজর পড়ে তা হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েদের নানা রকম কসমেটিক, আর তার সামনেই রাখা একটি ছোট টুল। এবারে প্রত্যেকটা রুমের তুলনায় ছোট রুম এটাই, হয়তো মেয়েটার পছন্দের রুম এটা। তবে তুর্যরও বেশ লাগছে ছিমছিম রুমটা। বিছানার একপাশে গুটিসুটি মেরে বেঘরে ঘুমাচ্ছে মেয়েরা। পরনে তার প্লাজো টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর একটা পা উঠে গিয়ে হাঁটুর উপরে, আর টি শার্টটা অধিক ঢিলাঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার নিচে, গলার অনেকটা ওপরে, যার ফলস্বরূপ তার মেধহীন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর যেতেই মৃদু কেঁপে ওঠে তুর্য, একসঙ্গে 3-4টে ঢোক গেলে। অতপর বড় বড় পা ফেলে মীরার একদম কাছে গিয়ে সব কিছু টেনে টুনে আগের ন্যায় ঠিক করে দেয়। চলে আসতে নিলে পদজোড়া থেমে যায়, ধক করে উঠে তার হৃৎপিণ্ড। মীরা ঘুমন্ত মুখ বিবর দেখে আঁখিচোরা ফোলা, দুগালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যের বুঝতে বাকি থাকে না কয়েক ঘন্টা আগে এখানে হাজারো তরঙ্গের একসাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য, অতপর সন্তর্পণে তার দুহাত দিয়ে মেয়েটার মুখ বিবর আঁচলে ভরে নিয়ে বলে সরি। অতপর সযত্নে দুটি গাল মুছে দেয়। মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যর মনে হলো মেয়েটা ঠান্ডা লাগছে। তুর্যর মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে, অনায়াসে সে পারফেক্টভাবে শ্বাস নিতে পারছে। বুকের ভেতরে হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে। হার্ট স্পেশালিস্ট ডক্টর তুর্য চৌধুরীর কাছে এই ব্যাখ্যায় একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটা শান্তির ঘুম দেবে, নতুবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি, রুমে তো কোনো সোফাই নেই। আচানক চোখ কপালে উঠে যায় তুর্যর। হোয়াট দা, আমি ঘুমোবো কোথায়? হঠাৎই তার মনে পড়ে গেল মীরাকে বলা তারই কথা। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোন কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। আর
চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতপর গায়ে জড়ানো টি শার্টটা খুলে খাটের অন্য পাশে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। আবেগে আখিজোড়া বন্ধ হয়ে গেল তুর্যর। টাওয়ালের সেই মাতাল করা গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে। বারংবার বালিশে মুখ ডুবিয়ে দিল সে। অতপর কয়েকটা বড় বড় শ্বাস টেনে ঘুমের দেশে পাড়ি দিল। ফ্ল্যাশব্যাক এন্ড। সকাল সকাল শান্তি চৌধুরীর ছোট ছেলের রুমের সামনে এসে দেখেন দরজা হাঁ হয়ে খোলা। ভেতরে গিয়ে দেখেন ছেলে রুমে নেই। তিনি ভাবলেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু বসায় যাক। কিন্তু যেই ভাবা সেই কাজ। ওভাবে বসেই 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলের দিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। অধৈর্য হয়ে তিনি হাঁক ছাড়লেন। তুর্য বেটা, তুমি কি ওয়াশরুমে? না, কোনো রকম সাদা শব্দ নেই, তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বুশরা, বুশরা। কি হয়েছে মম? সকাল সকাল এভাবে ডাকছো যে? তোমার ছোট ভাইয়া কি গত রাতে বাড়ি ফেরেনি? কেন বলো তো? রুমে দেখলাম নেই, কোথায় গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে, সে তার শালা উপস সমুন্দির বাড়িতে এখন। আমাকে এইমাত্র ফোনে জানালো বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি গেল, তাও কিনা খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরে বলল তুহিন। তুর্য মিরাদের বাড়ি আছে শুনে ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে শান্তি চৌধুরীর। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন ওই বোবা মেয়ে তার যোগ্য নয়। চৌধুরী বিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরার চলে যাওয়ার ব্যাপারটা কাজে লাগাবেন, কিন্তু না, ছেলে তো বউ ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারছে না। আগে গজ গজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরলে বাচ্চাদল বুশরা। আরে মম, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? খাবে না? বলেই মিলি তুর্যর প্লেটে আবারও খাবার ভরিয়ে দেয়। আর তার তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছে আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট্ট মিলির সব কিছু সামলে নিচ্ছে ভেবেই হাসি উঠে মুখে। আজ আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব করে মনে পড়ছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন আর একমাত্র জামাইকে নিজ হাতে সযত্নে খাওয়াতেন। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলেন আহাদ সাহেব। তুর্য, ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা দেখি দেখি। মাহির তড়িঘড়ি করে দেখতে গেল তুর্যর কথায় অপ্রস্তুত হয়ে যক্ষা রোগীর ন্যায় কাশতে থাকে। মানুষরূপী মেনি বেড়ালে কামড় দিয়েছে, সমস্যা নেই, সেরে যাবে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে উত্তর দেয় তুর্য। তুর্যর এহেল কথায় আহাদ সাহেবও অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না তিনি নিজের মতো করে খেতে থাকলেন। আর মিলি তো পারে না টেবিলের নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে পড়ে, নজর এদিক সেদিক করে থাকে। সে লজ্জার সাথে সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে, বিকেলে তৈরি থাকবে, হসপিটাল থেকে এখানে এসে তোমাকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। নিমেষে মীরার লজ্জারাঙা মুখটা অন্ধকারে ঢেকে যায়। সেইভাবেই ছলছল নয়নে ভাইয়ার দিকে তাকায়। মাহির বুঝতে পারে তার কলিজার টুকরোটা আজ যেতে চাইছে না, তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, তুর্য, ও থাক না দুদিন পরে আমি গিয়ে দিয়ে আসবো। তার কোনো দরকার নেই, আমার বউকে আমি নিয়ে যেতে পারবো। মাহির বুঝতে পারে বন্ধু তার উপরে রেগে আছে, তাই আর কথা বাড়ালো না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙল মীরার জোরে গ্লাস রাখার শব্দে। মীরা তার ভাইয়াকে হাতের ইশারায় কি যেন বোঝালো, অতঃপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলে ব্যাপারটা বুঝলেও তুর্য কিছুই বলল না। কি বললো আর কিভাবে বুঝলি? দেখ তুর্য, কারোর ইশারা বুঝতে গেলে, স্পেশালি যার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকে বুঝতে হবে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি? টিফিনের ঘন্টা বাজতেই হই হুল্লোড় শুরু হয়ে গেছে চারদিকে। তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আগে ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্পের বই পড়ছিল, আর এখনও পড়ে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশই নেই। সে এখন গল্পের মধ্যে মজে আছে।
6 বছর আগে সে ওইভাবে বান্ধবীদের সাথে হই হুল্লোড় করে বেড়াতো, কিন্তু সে নিশ্চুপ, প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম প্রথম শোকাহত কারণে এভাবে থাকলেও পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হয়। মীরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তার দুই প্রিয় বান্ধবী নাবিলা ও কুসুম বর্তমানে কলেজের 2য় বর্ষের ছাত্রী। সেও তার বান্ধবীদের সাথেই একই কলেজে পড়তো। যদি না সেদিন সেই দুর্ঘটনাটা ঘটতো, তবে সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মেধা সেই একই আছে, তখনও তার সবার প্রথমে নাম উঠত। আর এখনও মীরার দুই বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ থাকলেও দুই বান্ধবীর গল্প খুব করে উপভোগ করত। কিন্তু এখন সেটার হওয়া সম্ভব নয়। তারা তো সেই কবেই চলে গেছে তাদের নিজ লক্ষ্যের দিকে, মীরা থেকে 2 ধাপ এগিয়ে। আর কোথায় আগের মতো আড্ডা দেওয়া হবে না হয়তো। বিকেল 4:10 মীরার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়া মাহির। তাকে স্কুলে পৌঁছে দিয়ে বোনকে আদর করে তবে অফিসে গেছে। আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, তাকে সে নিজে নিতে আসবে। প্রায় 7 মাস পর দেশে ফিরেছে শুভ। তার মায়ের মতো তার নিজেরও এই দেশটা অতি প্রিয়। আর প্রিয় হবেই বা না কেন, এই দেশে যে তার বাবা ব্যতীত সকল প্রিয় মানুষগুলোর বাস। আজ সে তার একটা কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বসুন্ধরা কফি শপে। এদেশে আসলেই শুভ এই দেবব্রত নামে ছেলেটার সাথে দেখা করে এবং দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎ হয় হসপিটালে বুশরার জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরের এক কোণে দাঁড়িয়ে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে যায়। সেই উদ্দেশ্যে ছোট্ট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময় তার সামনে উপস্থিত হয়েছিল গুলুমুলু দেবব্রত। 2 হাতে তার 2টো চকলেট, একটা সে খাচ্ছিল আর অপরটা হাতে ধরেছিল। হাতে ধরা চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার বন্ধু হবে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিনকার ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্বোধ ছেলেটিকে এক ঘুষি মারতে। আবারও ছেলেটি বলতে শুরু করলে, আমি দেবব্রত ব্যানার্জি। আমার ভাই হয়েছে, একটু আগেই হয়েছে জানো। আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো? দেখি চলো। বলে টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভর মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো। ব্যাস এইটুকুই। অতপর 15 বছর পর তানহার জন্মের সময় আবার তাদের এই হসপিটালেই দেখা হয়ে গেল। তবে আগের গুলুমুলু দেবব্রত আর নাই, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছিল সে সময়। তখন থেকে তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ। হঠাৎ তার চোখ যায় রাস্তা থেকে বেশ দূরে একটা স্কুলের গেটের সামনে। আরে ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ। তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে দৌড়ে গেল মীরার কাছে। হ্যাঁ হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি এই স্কুলে পড়ো রাইট? দেখে তো তাই মনে হচ্ছে, আর আমিও তো তাই ভেবেছিলাম। ভ্রুজোড়া কুঁচকে বলে শুভ। কিন্তু বড় ভাইয়া মিথ্যা কেন বললো বলো তো? মীরার অসহ্য লাগছে এই ছেলেটাকে। এই বাদরটার জন্য তুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতেই রাগ লাগছে মীরার। তাই সে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। এ কি হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি তোমার নিজের লোক। মীরা শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতা আমতা করে বলে, না, আই মিন তোমার তুর্যর, তোমাদের সবার নিজের লোক। আবারও মীরা অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইয়াকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ের কোনো খেয়ালই নেই। তার ওপর এই অসহ্য লোকটা। প্রচণ্ড বিরক্ত লাগছে তার, যা তার চোখ মুখে ফুটে উঠেছে। হোয়াইট রোজ শোনো না। আর সহ্য করতে পারলো না মীরা, তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে থাকে।
অতঃপর হয়ে গেলে তা শুভর সামনে ধরে। এর সবটা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে তুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বেজেছে। রাগে তার মাথা অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওদের কাছে যেতে গিয়ে থেমে যায় সে, মীরার প্রতিক্রিয়া কী হয় তা দেখার জন্য। শুভ অবাক হয়ে ভ্রুজোড়া কুঁচকে মীরার দিকে তাকালে সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিক থেকে সরিয়ে যেই না ফোনে রাখবে তখনই ফোনটা কেউ একজন টেনে নিল। এখন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালো অমনি তুর্যের মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢোক গিলছে আর চোখের পাতা পিটপিট করছে তুর্যকে দেখে। মীরা তুর্যর দিকে তাকানো মাত্রই দেখতে পায় লাল লাল চোখে চোয়াল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। দেখেই বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে গেছে। ভয়ে মীরার আরও জড়সড় হয়ে দাঁড়ালো। তুর্য, তুই না হসপিটালে ছিলি, এখানে কি করছিস?